प्रदेश प्रवक्ता श्री नवबंधु भट्टाचार्य महोदय आजकेर सांबादिक सम्मेलने विस्तारित तथ्य तुले धरबेन प्रदेश प्रवक्ता श्री नवबंधु भट्टाचार्य महोदय। आमी ओनाके अनुरोध करछि आजकेर सांबादिक सम्मेलने विस्तारित तथ्य आपनादेर सामने तुले धरार जन्य। नमस्कार सांबादिक बंधुरा, माइक बंद माइक सम्पादक राज्य साधारण सम्पादक प्रथम যুব মোর্চার মাননীয় সভাপতি আমরা গত বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি যারা বিরোধী দল তাদের যে বক্তব্য তাদের নীতিগত যে অবস্থান, সেই অবস্থান নিয়েও অনেক প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে। আগে তারা যখন সরকারে ছিলেন তখন তাদের বিভিন্ন কার্যকলাপে তাদের যে ভূমিকা ছিল, তাদের দলের যে ভূমিকা ছিল সরকারি কর্মকাণ্ড নিয়ে, আজকের দিনে তার থেকে তারা অনেকটা দূর সরে এসছে এবং এই ধরনের অবস্থান পরিবর্তন শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য। তাদের বিভিন্ন বক্তব্য সারা দেশে বা বিশ্বের কাছে ত্রিপুরা এবং ত্রিপুরার মানুষকে যেভাবে পোর্ট্রেট করার চেষ্টা হচ্ছে, যেভাবে তুলে ধরার চেষ্টা হচ্ছে, সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় এবং তাদের যে রাজনৈতিক অবস্থান তা নিয়ে অনেক প্রশ্ন রাজ্যের মানুষের সাথে, রাজ্যের উন্নয়নের সাথে এই সমস্ত প্রশ্নগুলি উঠছে। তাদের বক্তব্যগুলি যথেষ্ট স্পষ্টকাতর এবং এই রাজ্যে তারা একটা অস্থিরতার বাতাবরণ তৈরি করতে চায়, জল ঘোলা করতে চাইছে, মানুষকে বিভ্রান্ত করছে। সরকারের যে অবস্থান, সরকার যেভাবে কাজ করছে, উন্নয়নের যে প্রক্রিয়া চলছে, তাতে যাতে ব্যাঘাত ঘটানো যায় তার চেষ্টাটা কিন্তু তারা করছে। তারা জনস্বার্থে অন্তত রাজনীতিটা করছেন না। তারা বুঝতে পারছেন জনগণ তাদের থেকে সরে গেছে, জনগণ তাদের সঙ্গে নেই। গণতান্ত্রিক প্রক্রিয়া তারা অনেকটা পিছিয়ে গেছে। কোনোভাবেই তারা নিয়ন্ত্রণ কায়েম করতে পারছেন না। অতীতে যেভাবে জনগণের উপর নিয়ন্ত্রণ কায়েম করে রাখতেন, তারা বুঝতে পারছে সেই নিয়ন্ত্রণ কায়েমের চেষ্টা আজকের দিনে আর সফল হবে না। মানুষ প্রকৃত অর্থেই গণতন্ত্রের স্বাদ পেয়েছে, ফলে যে কোনো বিষয়ে তারা মুখ খুলতে পারছে, যেটা বাম জামানায় হতো না। বিভিন্ন বিষয় তারা তুলছে। এই রাজ্যের মহিলাদের সুরক্ষার কথা বলছেন। কারা বলছে? বামফ্রন্টের নেতারা, তাদের সহযোগী যারা আছেন বর্তমানে তারাও বলছেন। আমি খুব বেশি দূর যাচ্ছি না। আমার যদি স্মৃতিভ্রম না হয়, 2008-এর ইলেকশনের আগে প্রগতি স্কুলের মাঠে টাক্কা তুলসীর ঘটনা আপনারা খতিয়ে দেখবেন কে মুখ্য অভিযুক্ত ছিলেন। তিনি আজকে নারী নির্যাতনের অভিযোগ তুলছেন। আর সেই নারী নির্যাতনের যারা ক্ষতিগ্রস্ত, যারা শিকার হয়েছিলেন, তাদের এই প্রগতি স্কুলের ময়দানে তৎকালীন সময়ের যে বিরোধী দলের মঞ্চে তুলে আনা হয়েছিল, কারা নেতৃত্বে ছিলেন তখন? তাদের অনেকেই আমাদের সঙ্গে আছেন। কিন্তু
তাদের সঙ্গেও এখন অনেক গাঁটছড়া বেঁধে রেখেছে। আমি তাদের প্রশ্ন করতে চাই, সেই টাক্কা তুলসীর ঘটনায় যে মুখ্য অভিযুক্ত, যাদের কথা আপনারা বলেছিলেন সেদিন, তাদের সঙ্গে বসে কথা বলছেন, রাজ্যের স্বার্থে তারা কথা বলছেন, নারী নির্যাতনের কথা তারা বলছেন। এ রাজ্যের মানুষ ভুলে যায়নি, সাংবাদিকরা ভুলে যাননি। টাক্কা তুলসীর ঘটনায় কে প্রধান অভিযুক্ত ছিলেন, কার বিরুদ্ধে আঙুল উঠেছিল? শুধু তাই না, রাজ্য সচিবালয়ের স্তরে, তখন পুরনো সচিবালয় ছিল, রাজ্য সচিবালয়ের ভেতরে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। আর সেটাতে বাদ দিলাম, মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছিল, নামটা আবার নাই নিলাম। কত ঘটনা বিরোধী দলের হয়ে নির্বাচনে লড়াইয়ের দায়ে গণধর্ষণ করে হত্যা। শুধু আমার কথা না, বিধানসভার ভেতরে বাইরে বহুবার আলোচনা হয়েছে এ নিয়ে, এবং তথ্য বিধানসভার ভেতরে দেখানো হয়েছে। তৎকালীন সময়ে নারী নির্যাতনে ত্রিপুরার স্থান প্রথম ছিল। এবং যাদের সঙ্গে মিতালি, তারা এই কথাগুলি তখন বলতেন। হ্যাঁ, তখন সিপিআইএম এর নেতারা বলতেন এটি সামাজিক অপরাধ, পার্টি বা সরকারের কিছু করার নেই, এই অপরাধের বিরুদ্ধে সবাইকে জাগ্রত হতে হবে। হ্যাঁ, আমরাও মনে করি সামাজিক অপরাধ, কিন্তু এই অপরাধে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া আছে? তৎকালীন সময়ে ব্যবস্থা নেওয়া হতো না, কারণ দেখা যেত যারা অভিযুক্ত ছিল তাদের সিংহভাগই হতেন সিপিআইএম এর লোকজন, সিপিআইএম এর নেতা বা নেতার পরিবারের লোকজন। আর পুলিশ নিয়ন্ত্রণে থাকতো শাসক দলের, পুলিশ সঠিকভাবে কাজ করত না, অভিযুক্তদের ছেড়ে দিত। আজকের দিনে তা হয় না। এখন দেখার বিষয় হচ্ছে পুলিশ কিভাবে কাজ করছে। অপরাধ সংঘটিত হলে সেই ক্ষেত্রে অপরাধীদের বিরুদ্ধে পুলিশ কিভাবে ব্যবস্থা নেয়, কোন ছাড় দিচ্ছে কিনা, সেই সমস্ত বিষয়গুলি দেখা। এটা নিয়ে বিচার বিশ্লেষণ করা প্রয়োজন। তৎকালীন সময়ের সঙ্গে এখনের ফারাক কি? এখন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, কাউকে ছেড়ে দেওয়া হয় না। শুধু মহিলা সংক্রান্ত অপরাধ কেন, যে কোনো অপরাধের ক্ষেত্রে আপনারা দেখে থাকবেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা অভিযোগ উঠেছে, পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, প্রয়োজনে গ্রেপ্তার করছে। হ্যাঁ, এটা ঠিক। পরে নির্দোষ প্রমাণিত হচ্ছেন, বেরিয়ে আসছে, অভিযোগ মুক্ত হয়েছে। কিন্তু পুলিশ দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেয়, কারণ পুলিশ এখন স্বাধীনভাবে কাজ করতে পারে, যেটা ইতিপূর্বে হতো না। যারা প্রবীণ সাংবাদিকরা এখানে আছেন তারা মনে থাকবে, বিধানসভায় দাঁড়িয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী বলছিলেন প্রশাসনের লোকদের উপর রাশ টেনে ধরতে হবে। আমাদের কোন নেতা এই ধরনের কথা বলেন না, সেগুলি রেকর্ডে আছে। আর পরবর্তী সময়ে বিরোধী দলের দায়িত্ব নেওয়ার পরে আপনারা দেখেছেন বিভিন্ন সময়
কাদের সঙ্গে কিভাবে কথাবার্তা, এর আগের কথাগুলি তো বাদই দিলাম। ক্ষমতাচ্যুত হওয়ার পরেও তাদের বিভিন্ন স্তরের যে আধিকারিকরা আছেন, পুলিশ প্রশাসন কিংবা সাধারণ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে যে ব্যবহার, স্ত্রী পুরুষ নির্বিশেষে, তারাই আবার সুরক্ষার কথা বলছেন, নারী নির্যাতনের কথা বলছেন। শোভা পায় না এই বিষয়গুলি। আর এটাও ভাববেন না যে মানুষ সব দ্রুত ভুলে যায়। মানুষের তো সহজে সবকিছু ভুলে যায়। বিভিন্ন সময় বলছেন এ রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ড্রাগসের প্রকোপ বেড়েছে। হ্যাঁ, আমাদের সরকার আসার পর ধরপাকড়টা বেশি হচ্ছে এবং বিষয়টা স্বাভাবিকভাবে প্রচারে আসছে। আমরাও চাই প্রচারে আসুক। জোট সরকারের পতন হয়েছিল এবং সেই পতনের পর তৃতীয় বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। যে শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি, 93 সনের পত্রিকা, সেই পত্রিকায় লেখা আছে, একটা খবর বেরিয়েছে, 50 লক্ষ টাকার হিরোইন ও ব্রাউন সুগার সহ ছাত্র ধৃত। 93 সনের পত্রিকা। প্রমাণ তখনও ছিল ব্রাউন সুগার, হিরোইন, এগুলি আপনারা ধরপাকড় করতেন না। শুরুতে পুলিশ ধরপাকড় করেছে, পুলিশের তো কোনো দোষ নেই, পুলিশ কর্মীদের কোনো দোষ নেই। আগে যে পুলিশ কর্মী ছিলেন এখনো তারাই আছেন, বিভিন্ন থানায় তারাই আছেন। তারা কাজ করতে পারেননি, তখন তাদের কাজ করতে দেওয়া হতো না, কারণ আপনারা রসদ সংগ্রহ করতেন। এই যে বহুতল বাড়ি বানিয়েছেন জুনিয়র পয়সায় নাকি, সেই সমস্ত জায়গা থেকে আপনারা রসদ সংগ্রহ করতেন। আমি সেদিনও বলছিলাম, আজকের দিনে এসে প্রত্যেক বাড়িতে পাকা বাড়ি আছে। গ্রামগঞ্জে ঘুরে দেখবেন, একটা সময় ছিল, এমনটা ছিল না। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এই রাজ্যে তো সবে মাত্র শুরু হয়েছে আমাদের সরকার আসার পর। গ্রামে একটা পাকা বাড়ি থাকলে সেটা সুনিশ্চিত ভাবে চিহ্নিত করা যেত, সেটা সিপিএম এর পার্টি অফিস। এইসব থেকে আপনারা রসদ সংগ্রহ করতেন। আজকে বিপাকে পড়েছেন আপনারা। সমস্যা হচ্ছে আমাদের সরকার আসার পর অনেকেই রাজ্য থেকে পালিয়ে গেছে, যারা নেশা দরবারের সঙ্গে, ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, তারা পালিয়ে গেছেন অনেকে। আপনারা তাদের কাছ থেকে শুল্ক আদায়টা করতে পারছেন না, সেই জন্যই আপনারা বলছেন কাজ নেই, খাদ্য নেই। আমাদের সরকার আসার পর থেকে আপনারা বারবার এই কথাগুলি বলছেন। একবার প্রমাণ করে দেখান কোথায় খাদ্য নেই, কোথায় কাজ নেই। একবার প্রমাণ করে দেখান। ন্যায্য মূল্যের দোকানগুলি দূরবর্তী এলাকা, সর্বোচ্চ দূরবর্তী এলাকা যেগুলি আছে, সেখানেও কোথাও অভাব নেই, ভরে আছে। ন্যায্য মূল্যের দোকানগুলিতে খাদ্য সামগ্রী যথেষ্ট পরিমাণে মজুদ আছে। আপনারা বলছেন, মানুষকে বিভ্রান্ত করছেন, অপপ্রচার করছেন। বন্যা পরিস্থিতি নিয়ে বলছেন। বন্যা পরিস্থিতি চলাকালীন সময়ে সর্বদলীয় বৈঠক হয়েছিল। সর্বদলীয় বৈঠকে আপনাদের অবস্থান কি ছিল? তখন আপনাদের বলার মতো অবস্থায় আপনারা ছিলেন না। কারণ আপনারা তো জানেনই সেখানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে যাওয়ার আপনারা ইচ্ছা শক্তিটাও আপনাদের ছিল না।
মানুষের সঙ্গে গিয়ে দাঁড়ানো। এ রাজ্যে শুধু সরকার নয়, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তা তাদের সাধ্য মতো বিভিন্ন এলাকায়, ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ছুটে গেছেন, ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে গিয়ে বিভিন্নভাবে তাদের সহায়তা করার চেষ্টা করেছেন। এটা আমরা গর্ব করে বলি না, আমরা এটা বলছি, এটা আমাদের নৈতিক দায়িত্ব, এটা আমাদের গর্ব নয়, এটা আমাদের নৈতিক দায়িত্ব। মানুষের সঙ্গে থাকা সেটা আমাদের নৈতিক দায়িত্ব। সেক্ষেত্রে বিরোধী দলের ভূমিকা কি ছিল? এখন এসে আপনারা বলছেন বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত মানুষকে, অভূতপূর্ব বন্যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে রাজ্য সরকার যেভাবে ব্যবস্থা নিয়েছে, কোথাও মানুষের কোনো অভিযোগ নেই। সাধারণ মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সরকারের বিরুদ্ধে কোনো বক্তব্য নেই। আপনারা সুশ্রী দেওয়ার চেষ্টা করছেন নানাভাবে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আপনারা এই চেষ্টাগুলি করছেন। আপনারা জানেন মানুষ আপনাদের কাছ থেকে অনেকটা দূরে সরে গেছে, ফলে আপনারা এখন সেই ধরনের চক্রান্ত করছেন। আপনারা সেই চক্রান্ত করে লাভ হবে না। আপনারা বেকার যুবক যুবতীদের কথা বলছেন। এখানে সাংবাদিকরা আছেন। 18 সরকার আসার আগে যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, এখানে দপ্তরটা আছে কাছাকাছি, সেখানে বেকার যুবকদের সংখ্যা ছিল। এখন সংখ্যা কত আছে একবার গিয়ে খতিয়ে দেখবেন। সরকারি চাকরি দেওয়ার প্রক্রিয়া বন্ধ হয়নি, নিরন্তর প্রক্রিয়া সেটা চলছে। যখন যেখানে শূন্য পদ তৈরি হচ্ছে সেখানে নিয়োগ করা হচ্ছে, প্রয়োজনের খাতিরে জনস্বার্থে নতুন করে পদ সৃষ্টি করা হচ্ছে। নিয়ম অনুযায়ী নিয়োগ হবে। আগে শুধু শাসক দলের লোকেরা নিযুক্তি পেত, এবার তা হয় না। আমি সেদিনও বলেছি, বামফ্রন্টের বিধায়ক চাকরি পেয়ে গেছেন, আর কি প্রমাণ থাকতে পারে? আজকের দিনেও যে সমস্ত চাকরিগুলি হচ্ছে, কোথাও স্বজন পোষণের একটা অভিযোগ তুলতে পারবেন না কেউ। কিন্তু আমরা এও মনে করি শুধুমাত্র সরকারি চাকরি দিয়ে সমস্যার সমাধান করা যায় না, এবং সেই জন্য আমাদের যুব মোর্চার যারা কার্যকর্তারা আছেন তারা বিভিন্ন এলাকায় ঘুরে মানসিকতার পরিবর্তন ঘটান, উদ্যোগী হবার প্রেরণা যোগান যুবক যুবতীদের মধ্যে। ফলে এই রাজ্যে ব্যাপক পরিবর্তন হয়েছে। মহিলা মোর্চার মাধ্যমে স্বসহায়ক দল গঠনের জন্য প্রেরণা যোগানো হয়েছে। ব্যাপক হারে সংখ্যা বেড়েছে, নিজস্ব উৎপাদন বাড়ছে। এই রাজ্যের ছেলেমেয়েরা যারা বহিরাজ্যে চাকরি করতেন, মোটা অঙ্কের বেতনে চাকরি করতেন, তারা এই রাজ্যে ফিরে এসেছেন। তারা নিজস্ব উদ্যোগ প্রতিষ্ঠা করেছেন এই রাজ্যে, সুফল আসছে। একটা সময় ছিল যখন এই রাজ্যের যুবক যুবতীরা পাশ করা শিক্ষিত বেকার যুবক যুবতীরা তারা শুধু সরকারি চাকরির কথা ভাবতেন, এখন তা ভাবেন না। এখন তারা স্বনির্ভর হওয়ার কোথাও বিবেচনা করেন। এই সমাজে যে এই ধরনের ইতিবাচক পরিবর্তন, সেটা হচ্ছে আমরা যে সমাজ পরিবর্তনের ডাক দিয়েছি তার প্রভাব
তার ইতিবাচক প্রভাব হচ্ছে এটা। জনজাতিদের উন্নয়নের কথা বলছেন। কোন জনগোষ্ঠীকে দীর্ঘদিন ধরে কোন জনগোষ্ঠীর উপর দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণ কায়েম করে রাখা যায়? করেছিলেন আপনারা। স্বশাসিত জেলা পরিষদের 28টি আসন, 28টি আপনাদের দখলে। ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক বছরের মধ্যে যে নির্বাচন হলো তাতে আপনারা শূন্যের কোঠায় চলে এসছেন। জনজাতি উন্নয়নের কথা বলছেন, আপনাদের তো দেখাই পাওয়া যায় না জনজাতি অধ্যুষিত এলাকাতে মানুষ। কারণ জনজাতি অংশের মানুষ বুঝে গেছে, বোকা বানিয়েছেন আপনারা এতদিন। তাদের প্রকৃত উন্নয়নের জন্য আপনারা কিছুই করেননি। পরিবর্তন এসছে, সবচেয়ে বড় পরিবর্তন হলো মানসিকতার পরিবর্তন। জনজাতি অংশের মানুষ, গ্রামের মানুষ, দূরবর্তী এলাকার মানুষ তারা বুঝতে পেরেছে তাদের অধিকার আছে, তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়েছে, ফলে পরিবর্তন এসছে। যারা সাংবাদিকরা বিভিন্ন এলাকায় ঘোরাঘুরা করেন, প্রত্যন্ত এলাকায় যান, তারাও দেখবেন যে পরিকাঠামোগত কি কি উন্নয়ন হয়েছে, পূর্বে কি অবস্থা ছিল, এখন কি আছে। স্বাস্থ্য পরিষেবা নিয়ে কথা বলছেন। একটা ট্রমা সেন্টার করেছিলেন যাওয়ার আগে, নাম ছিল ট্রমা সেন্টার। ট্রমা সেন্টারের কোনো ফ্যাসিলিটি ছিল না। ট্রমা সেন্টার হওয়ার জন্য যা যা দরকার তা তো আমাদের সরকার আসার পরে হয়েছে, সরকারি নথিপত্রতে আছে। শুধু ইট বালি পাথর দিয়ে ট্রমা সেন্টার হয় না। তাদের জিজ্ঞাসা করে দেখবেন বিশেষজ্ঞ চিকিৎসক কতজন ছিলেন আজকের দিনে। সুপার স্পেশালিটি আমাদের বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসকরা আছেন। এই রাজ্যের যারা চিকিৎসক, যারা বহির রাজ্য ছিলেন, এই রাজ্যে আসতেন না, তারা এসছেন, ফিরে এসছেন এই রাজ্যে, পরিষেবা দিচ্ছেন। বহিরাজ্য থেকে এসে এই রাজ্যের ক্যান্সার হসপিটালে অস্ত্রোপচার হয়েছে, আপনাদের পত্রিকায় বেরিয়েছে, এই রাজ্যের পত্রিকায় বেরিয়েছে। স্বাস্থ্য পরিষেবা নিয়ে কথা বলছে। আগে কতজন লোক বাইরে যেত চিকিৎসার জন্য, সামান্য কিছু ঘটলেই বাইরে যেতে হতো, রাজ্যের বাইরে যেতে হতো। আজকের দিনে বিভিন্ন ধরনের জটিল অস্ত্রোপচার এই রাজ্যে হচ্ছে, সেগুলি এই রাজ্যের পত্র পত্রিকায় বেরোচ্ছে। শুধু নীতিগত অবস্থানটা পরিবর্তন হয়েছে। সরকার পরিবর্তনের পর, ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর নীতিগত অবস্থান পরিবর্তনের যে সুফল, সেটা হচ্ছে এটা। এই রাজ্যের চিকিৎসকরা, ইতিপূর্বে যারা ছিলেন, কিছু সংখ্যক যারা বাইরে ছিলেন, যারা উপযুক্ত সম্মান পেতেন না, তারা এই রাজ্যে ফিরে এসছেন। ফলে চিকিৎসা পরিষেবায় ব্যাপক পরিবর্তন এসছে।
আইন শৃঙ্খলার কথা আমি আগেই বলেছি। এই রাজ্যের আইন শৃঙ্খলা সম্পর্কে আর কত বলব। সদর এসডিএম হত্যাকাণ্ড, এটা বামেদের সাফল্য। শহরে বিধায়ক খুন হন, এটাই তাদের সাফল্য। আরো আগে যায়, 98 সনে আদালত চত্বরে নজিরবিহীন ঘটনা, নিজ কক্ষে জেলা জজ নিগৃহীত, 12 নেতা জেল হাজতে। আর পরবর্তী সময় বিলোনিয়ার ঘটনা তো আপনারা জানেন, এটা আপনারা অবশ্যই ভুলে যাননি। আদালতের ঘটনা, সন্ত্রাসবাদ যখন এই রাজ্যে চরমে, তখন তৎকালীন সময়ের মুখ্যমন্ত্রী বলছেন সন্ত্রাসবাদ দমনে রাজ্যের দায়িত্ব কার্যত অস্বীকার করলেন মুখ্যমন্ত্রী। পত্রিকায় ফলাও করে প্রকাশিত, মুখ্যমন্ত্রী বলছেন সন্ত্রাসবাদ দমনে রাজ্যের কোনো ভূমিকা নেই, কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। ঠিক আছে, কেন্দ্রীয় সরকার দায়িত্ব নিয়েছে, সন্ত্রাসবাদ যাতে আর এখানে মাথা চারা দিয়ে না উঠতে পারে তার জন্য ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় সরকার। এখন আপনাদের সমস্যা কোথায়? আপনারা নতুন করে সৃষ্টি করতে পারছেন না, সেখানে আপনাদের সমস্যা। এটাও 98 সনের ঘটনা, তৎকালীন মুখ্যমন্ত্রী এই কথা বলেছেন। রাজ্যসভায় চর্চা হয়েছিল, আমাদের রাজ্যের তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহা হত্যাকাণ্ডের পর রাজ্যসভায় মুখ্যমন্ত্রী এই আলোচনার পর মুখ্যমন্ত্রীকে তলব করা হয়েছিল। খবরের কাগজটা পর তুলে দেখে নেবেন আপনারা, আছে। তখনকার মুখ্যমন্ত্রীর অবস্থানটা কি ছিল? যাই হোক, আমরা দায় এড়াই না। আইন শৃঙ্খলা পরিস্থিতি তো এখন অনেক আধুনিক ব্যবস্থা দিয়ে এসছে, যাতে কোথাও কোনো ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। যারা অপরাধ সংগঠিত করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আধুনিক অনেক ব্যবস্থা দিয়ে এসছে। আমাদের সদিচ্ছাও আছে এবং তার ফলও আপনারা দেখতে পাচ্ছেন। ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই, সে যেই হোক না কেন। আমরা এই রাজ্যের আরেকটা বিষয় আমরা দেখছি, বিভিন্ন ভাবে বলার চেষ্টা করা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে। এইটা কিন্তু এই 18 নির্বাচনে যখন কোন কোন নেতা আজ করছিলেন যে ভারতীয় জনতা পার্টি, তারা তো ভাবতে পারেনি ভারতীয় জনতা পার্টি সরকার চলে আসবে, তো যারা আজ করছিলেন বিজেপির ক্ষমতা বাড়ছে, তখন থেকে তারা এই অপপ্রচারটা শুরু করেছিলেন। অনেক ক্ষেত্রে একটা সময় অবধি তারা এর সুফলও পেয়েছেন, কিন্তু এখন অবস্থার পরিবর্তন হয়েছে। বক্সনগরের যে নির্বাচন হয়েছে, উপনির্বাচন, তা তাদের শিক্ষা দিয়ে দিয়েছে, এবং পরবর্তী সময় লোকসভা নির্বাচন যে ফলাফল, তো এই সমস্ত বিষয় থেকে শিক্ষা নেওয়া উচিত। যাই হোক, রাজ্যের মানুষকে এভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে
আমরা একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমাদেরও কিছু কর্তব্য আছে, মানুষের সামনে বিষয়গুলি তুলে ধরা। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আগামী 4 তারিখ এই সদর শহর এবং সদর যে গ্রামীণ জেলার যতগুলি মন্ডল আছে এগুলি বাদ দিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায়, রাজ্যের 46টি যে মন্ডল রয়েছে এই 46টি মন্ডলে পৃথকভাবে একযোগে বিকাল 3টায় প্রতিবাদ মিছিল সংগঠিত করা হবে। আমাদের কার্যকর্তারা বেরোবেন, আর সদর শহর ও সদর গ্রামীণ জেলা এই ক্ষেত্রে যে সমস্ত মন্ডল আছে এই মন্ডলের সদস্যরা, আমাদের কার্যকর্তারা আগরতলায় সেদিন সামিল হবেন বিক্ষোভ কর্মসূচিতে, সেই একই সময় বিকাল 3টায়। অর্থাৎ সারা রাজ্যে একযোগে বিভিন্ন মন্ডলের কার্যকর্তারা এই সমস্ত অপপ্রচারের বিরুদ্ধে, বিরোধীদের চক্রান্তের বিরুদ্ধে এবং রাজ্যকে হেয় প্রতিপন্ন করার যে অভিসন্ধি, যে চেষ্টা, তার বিরুদ্ধে সোচ্চার হবে। তো আমরা বিশ্বাস করি রাজ্যের মানুষ, রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারাও আমাদের তরফ থেকে যে এই উদ্যোগে তারাও সামিল হবে। এবারে আপনাদের যদি কোনো বিষয় জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আপনি যে বিষয়গুলি নিয়ে আজকে কথা বলেছেন, বিরোধীরা যে সকল অভিযোগ করছে, ঠিক তারই পরিপ্রেক্ষিতে আগামীকাল সিপিআইএম এর রাজ্যে প্রতিবাদ কর্মসূচি রয়েছে, সেই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া? গণতান্ত্রিক ব্যবস্থাপনায় প্রতিবাদ করার অধিকার প্রত্যেকের আছে। গণতন্ত্র না থাকলে প্রতিবাদ করা যায় না। বাম জমানায় প্রতিবাদ হতো না, গণতন্ত্র ছিল না, মানুষ সাহসী পেতেন না প্রতিবাদ করা, প্রতিবাদের কণ্ঠটা হারিয়ে গেছিল। ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর গণতন্ত্রকে সুনিশ্চিত করা হয়েছে, মানুষের অধিকার সুনিশ্চিত করা হয়েছে। প্রতিবাদ করার ক্ষেত্রে কোনো বাধা নেই, গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিবাদ করব, কিন্তু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হলে তার প্রতিবাদ আমরাও করব। আর আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর কোন চেষ্টা করলে সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সে সম্পর্কে বিষয় জান, দল বিরোধী কার্যকলাপের পরিপ্রেক্ষিতে আমাদের পার্টির নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের যে মিডিয়া ইনচার্জ বিবৃতি দিয়েছেন, ওনার বিবৃতি প্রকাশিত হয়েছে। দল বিরোধী কার্যকলাপের অভিযোগ আছে, সেই অনুযায়ী ওনাকে আগে যেহেতু কারণ দর্শানোর নোটিশ দেওয়া আছে, উনি তার জবাব দিয়েছেন। সেই জবাবে আমাদের নেতৃত্ব সন্তুষ্ট হতে পারেননি। শৃঙ্খলা রক্ষাকারী বিরোধীদের একটা অভিযোগ যে নির্বাচন হওয়ার পরে একটা সন্ত্রাসের সৃষ্টি হয়। পঞ্চায়েতে যে নির্বাচন গেছে তারপরেও দেখা গেছে অনেক জায়গাতে বাড়ি তোলা হয়েছে, মানুষ এখনো যেতে পারছে না এবং কারোর জীবন জীবিকার ক্ষেত্রে আটকানো হচ্ছে, যেমন পটু দেওয়া হচ্ছে না, তারা বেরোতে পারছে না। সে বিষয়ে কি বলবে? সেটাই তো বড় বিষয়। সন্ত্রাসীরা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছে। এই রাজ্যের যে সন্ত্রাসের ইতিহাস, সর্বশেষ তাদের পক্ষে যাওয়া সর্বশেষ বিধানসভা নির্বাচন হচ্ছে 2004। সেই 13 নির্বাচন যারা এখানে সাংবাদিকরা যারা কভার করেছে, এই আগরতলা শহরের আশপাশে যে সমস্ত বিধানসভা কেন্দ্রে বিরোধীরা জয়ী হতে পারেননি, তাদের কি অবস্থা হয়েছিল, বটতলায় কি হয়েছিল সেদিন 13 বিধানসভা নির্বাচনের ফলাফল যেদিন বেরিয়েছে। সন্ত্রাস তাদের মতাদর্শগত অবস্থান সন্ত্রাস, তারা বলছেন সন্ত্রাসের কথা। এমন কোন নির্বাচন বাদ যেত না যার পরে সন্ত্রাস হতো না। ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর এর মধ্যে পরিবর্তন এসেছে। আমাদের প্রথম কোন বিধানসভা নির্বাচন যার নির্বাচনোত্তর কোন সন্ত্রাস হয়নি, সেটা 18-র পর
আর দেশের নির্বাচন এমন একটা নির্বাচন যার আগে এবং পরে নির্বাচনী মানে রাজনৈতিক সন্ত্রাসে কেউ বলি হননি। এটা ঠিক যে অপসংস্কৃতি তারা তৈরি করেছেন, সন্ত্রাসের সংস্কৃতি, তা আমরা এখনো নির্মূল করতে পারিনি। সেটা একটা ভাইরাস, এই ভাইরাস কাজ করছে। এই সমাজ মুক্ত হতে পারেনি তার থেকে, আমরা সেই জন্য চেষ্টা করছি, নিরন্তর চেষ্টা আমাদের তার থেকে আছে। সেই সমাজ পরিবর্তনের কথা আমরা সেই জন্যই বলি। আমরা সফল হয়ে গেছি এই কথা আমরা বলি না, কিন্তু আমাদের চেষ্টা জারি আছে। গতকাল যে সহসভাপতিকে বহিষ্কার করা হয়েছে সেই বিষয় নিয়ে উনি আজকে সামাজিক মাধ্যমে লিখেছেন যে ওনার কাছে সেই মেমোরেন্ডাম নিয়ে পৌঁছেনি, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে উনি বলেছেন যে ওনাকে যে এক্সপেল করা হয়েছে সেই বিষয়ে রাজ্যের দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কোনো অনুমতি নেওয়া হয়েছে কিনা, কারণ তাদের জন্য তিনি পার্টিকে জয়েন করছিলেন। এই বিষয়টা নিয়ে আপনি প্রধানমন্ত্রী কি করেছেন সেটা আমাদের জানা নেই, তবে ভারতীয় জনতা পার্টি তার নিজস্ব সংবিধান আছে এবং পার্টির সংবিধান অনুযায়ী কাজ হয়। ভারতীয় জনতা পার্টির কোনো সদস্যকে, সাধারণ সদস্যকে যদি বহিষ্কার করতে হয়, পার্টি থেকে অব্যাহতি দিতে হয়, তাহলে ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি এই সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সেই অনুযায়ী পার্টির নেতৃত্বের এবং আমাদের যে অনুশাসন বিষয়গুলি যারা দেখেন, শৃঙ্খলা রক্ষাকারী কমিটি, তাদের পরামর্শ মতো আমাদের সভাপতির অনুমোদন ক্রমে সিদ্ধান্ত হয়েছে এবং সেই সিদ্ধান্ত সম্পর্কে যাদের যাদের অবগত করার তা করা হয়েছে। শুধু সাংবাদিকদের অবগত করার দায়িত্ব ছিল বিবৃতি দিয়ে, সেটা আমাদের সুনিশ্চিততা করেছে। থ্যাংক ইউ। নমস্কার, ধন্যবাদ।